এখানে 100 গ্রাম প্লাস বা 100 গ্রামের কাছাকাছি মেলগুলো এবং ফিমেলগুলো। হ্যাঁ ভাই, এই সম্পর্কে আমাদের কালচার সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা দেন, ঠিক আছে? ওকে। কালচারটা হচ্ছে যে আমার দুটো নার্সিং পন্ড আছে। হ্যাঁ, ওই দুটো নার্সিং পন্ডে আমি পোনা দিই 30-60 হাজার। আর এখানে ডাইরেক্ট সাইড হচ্ছে 40,000। হ্যাঁ, তাহলে আমার এখানে শিফটেড মাছ হচ্ছে টোটাল 82,000। 75। হ্যাঁ 2000। হ্যাঁ হ্যাঁ, প্রথম ধরা হয় 30,000। হ্যাঁ, প্রথম 30,000, তারপরে ধরা হয় 10,000। হ্যাঁ, আর আজকে ধরা হচ্ছে এই যে মেল এবং ফিমেল, আর আগে ধরছে শুধু ফিমেল। হ্যাঁ, ফিমেল মানে 800 কেজির মতো সেল হয়ে গেছে, ঠিক আছে? ওটা আগে সেল হয়ে গেছে, 800 কেজি ফিমেল সেল হয়ে গেছে। আজকে আমরা হ্যাঁ তারটা মেল ফিমেল ধরতেছি। মেল ফিমেল হচ্ছে, মেলগুলো অনেক বড় অনেক আছে। হ্যাঁ, এখন আমরা শুধু মাছ ধরা দেখতেছি, বাট আমাদের সামাজিকভাবে কিছু কথা বলেন যেগুলো মানুষ উৎসাহ পায়, কালচার করতে পারে। যে আমাদের গলদা চাষ কঠিন কিছু না, একদম সহজ কিছু জিনিস মেনটেন করতে হয়। সেই জিনিসগুলো নিয়ে কথা বললেন, সারা দেশে কোথায় কোথায় করা যাবে কিনা, মানুষ কীভাবে করতে পারে, এবং সাজেশনের ক্ষেত্রে আপনি উদার কিনা, সবার ক্ষেত্রে উদার কিনা। হ্যাঁ, আমি তো এই ব্যাপারে একটা মানে সেমিনারের আহ্বান করছি। আমি ডেট দেয় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা করব যে 1 একরে 1 লাখ গলদা চাষ সম্ভব, এবং 1 একরে 1 লাখ গলদা চাষ করে আপনার 40 লাখ টাকা সেল দেওয়া সম্ভব। হ্যাঁ, তো সেইখানে আপনি হয়তো 15 লাখ টাকা বা 10 লাখ টাকা এরকম খরচ করলেন। তো এখানে মূল জিনিস হচ্ছে আপনার অ্যারেটার থাকতে হবে, আপনার নার্সিং পন্ড থাকতে হবে, এবং পানির ডেপথ কিন্তু আপনার 5 ফিট প্লাস লাগবে। ওকে ওকে। পানির ডেপথ অনুযায়ী আপনার এয়ারেশনের অনুযায়ী আপনি ডেনসিটি বাড়াবেন কমাবেন। আপনি যদি সব ফিলে অ্যাপ থাকে তাহলে আপনি 1 লাখ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু কেন আমার এখানে 3000 বর্গমিটার 75 ডেসিমেলে যদি 82,000 করতে পারি, তাহলে আপনি 1 একরে 1 লাখ কেন পারবেন না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তবে এখানে ব্যাপার আছে যে মাছটা আপনাকে দেখা যাচ্ছে পয়লা বৈশাখে আপনার 60,000 দিতে হবে নার্সিং পন্ডে, আবার 1 মাস পরে আবার আরেকটা নার্সিং পন্ডে 60,000 দিতে হবে। হ্যাঁ, তাহলে ওই দুইবারে 60,000-এ 50-50 1 লাখ আসবে। তো প্রথম শিফটের মাছ আপনি 120 দিন হলে ফিমেল ধরবেন, আর মেল যেগুলো 20 গ্রাম থেকে ওগুলো কোলোএবুলেশন করবেন। ব্যাস, এভাবে আপনার একই সঙ্গে আপনি ফসল দেখবেন যে কাটতে পারতেছেন। আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, মাছের যে ডিজিজ বা দাড়ি কাটা, অ্যান্টেনা কাটা বা কালার ডিফরমেশন, এই জিনিসগুলোর ক্ষেত্রে মানে কতটুকু রিকভার করা যায়? হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু বলুন। যদি মানুষ এই ডিজিজ নিয়ে ভয় পায়, সেক্ষেত্রে রিকভার কতটুকু করা যায়? অ্যান্টিনা ব্রোকেন এটা তো মূলত হচ্ছে হলো ফিডিং এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার যদি আনইট অ্যান্ড ফিট থাকে, যদি H2S গ্যাস হয়, তাহলে আপনার অ্যান্টিনা ব্রোকেন আসে। আবার ফিডিং যদি আপনি ভালোভাবে করতে না পারেন, মাছ যদি বেশি গ্যাদার হয়, তাহলে ওই মাছের অ্যান্টিনা কেটে দেয়। সেটা একটা পর্যায়ে। একটা হচ্ছে মাছের অ্যান্টিনা কেটে দেবে, আর একটা হচ্ছে যে H2S হয়ে খারাপ ব্যাকটেরিয়া অ্যান্টিনা ব্রোকেন হবে। এখন এই জন্য আপনাকে দুটো জিনিসই আপনি উইকলি প্রোবায়োটিক ইউজ করবেন। আপনার H2S অ্যামোনিয়া নাইট্রাইট হতে পারবেন। আমাদের যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াম সেটা হচ্ছে এটা মানে চমকপ্রদ। এটা ঘেরে সেলাজই তৈরি হয় না, ঘেরে কোনো সেলাজ হয় না। এক্সিলেন্ট কালার। এখন আপনি যদি সায়েন্টিফিক কাজ করেন, যেখানে অ্যারেশন থাকবে, প্রোবায়োটিক্স থাকবে, মিনারেলস থাকবে, প্রপারলি চেকিং থাকবে, এই জিনিসগুলো যদি কেউ করে, সেক্ষেত্রে অ্যান্টিনা ব্রোকেন বলেন, কালার ডিফরমেশন বলেন, ব্লাগিন বলেন, এই জিনিসগুলো কখনো হয় না। তাহলে একটু হয় না। আমরা সায়েন্টিফিক ভাবে অত সহজেই খুব স্ট্যান্ডার্ড ওয়েতেই কাজ করতে পারি। গত সপ্তাহে মাছগুলোর কালার ছিল, কালার বিভিন্ন কারণে কালারটা ডিফরমেশন হয়েছে, বাট আমরা এটাকে প্রপারলি ট্রিটমেন্ট করার পর এখন কিরকম দেখতেছি সেটা বলুন একটু দাদা। হ্যাঁ, মাছগুলো হোয়াইট ছিল, কারণ হয়তো হাই ডেনসিটির মাছ, এখন আছে 46,000 ধরতে। আচ্ছা, তা এখানে হাই ডেনসিটির কারণে মাছের পিগমেন্টেশন হারায় যায়। তো কারণ আমাদের ক্ষেত্রে হিউমাস মাটি না বা জীবাশ্ম মাটি না, এখানে মাটিতে সয়েল পিগমেন্ট নেই, যার কারণে আমাদের ফিডেও সেই পরিমাণে পিগমেন্ট নেই। এখন এটাকে আমরা সার্ডিন অয়েল, অ্যাস্টাজান্থিন, স্পাইরুলিনা এই 1 সপ্তাহ খাই, আমরা কালার ফিরাই নিয়ে আসছি। তার মানে অ্যাস্টাজান্থিনই হচ্ছে আপনাকে মাছের কালার নিজস্ব কালার দেবে। আমরা আমাদের জায়গা থেকে যে ম্যানেজমেন্ট করি, সেগুলো সম্পূর্ণভাবেই মাছগুলো সুস্থ রাখা সম্ভব। যে বাগদার মধ্যে যে ইয়েগুলো থাকে, মানে রিস্কগুলো থাকে, সেই রিস্কগুলো টোটালি শূন্য না। হ্যাঁ, না ওইসব রিস্ক নেই। তার মানে কি আমরা হাই ডেন্সিটিতে
বাগদা যেরকম প্রোডাকশন হচ্ছে সেরকম প্রোডাকশনও করতে পারতেছি, প্লাস কিন্তু বাগদায় হচ্ছে বাগদা গলদায় ডিফারেন্স হচ্ছে, বাগদায় আপনি একসঙ্গে হারভেস্ট করে একসঙ্গে টাকাটা পাচ্ছেন, আর এতে আপনার মনে করেন 120 দিন পর থেকে আপনার প্রতি 15 দিন পর পর টাকা আসতে থাকবে আর কি। এখানে পার্শিয়াল হারভেস্ট করতে হবে আর কি, ডিফারেন্স পার্শিয়াল হারভেস্ট। কিন্তু আপনি ওই ভাইরাসের রিস্ক নিয়ে ফকির হওয়ার থেকে আমি যদি এ করে 30-40 লাখ টাকা বেচতে পারি যে গ্যারান্টি সহকারে, আমার টাকাটা স্লোলি আসতেছে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। একদম এক্সিলেন্ট। আমরা যারা কালচার করি, আমরা তো অন্য কিছু করি না। এখানে একটা ডিফারেন্স, পার্শিয়াল হারভেস্ট করতে হবে গলদাকে আপনাকে। হ্যাঁ, পার্শিয়াল হারভেস্ট করলে আপনি, কিন্তু আপনি যদি কোলো অ্যাবুলেশন না করেন তাহলে কিন্তু পার্শিয়াল হারভেস্ট বেশি ঘন ঘন করতে হবে, মাছের সংখ্যা কমে যাবে, একটাকে কাটবে। আপনি যদি ফিমেল ধরার সময় কোলো অ্যাবুলেশন করে দেবেন তাহলে আপনার মাছ অত সাইজ ভ্যারিয়েশন থাকবে না, মাছ সাইজ কভার হয়ে আসবে এবং গ্যাপ ফিডিং করবেন। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, কোলাবাসন হচ্ছে মাছের পা ভাঙা। হ্যাঁ, যেগুলোকে অ্যাবনর্মাল মনে হবে, বডি সিকন মনে হবে, সেটা পা ভাঙে দিলে সে মাছটা আবার রিজেনারেটিভ হয়, ভালো সুস্থ হয়ে আসে, মানে স্ট্রাকচার ফর্মেশন হয়। সে কাজটা করলে ছোটো মাছগুলো বড় হবে, আর পা ভাঙা যে মাছগুলো পা বড়, সেই মাছগুলো অন্যকে ডিস্টার্ব করতে পারবে না। হ্যাঁ, তার মানে সবগুলো মাছকে সেম গ্রোথে লেভেলে চলে এটাকে বাংলায় বলা হচ্ছে দাঁড়া অপসারণ। হ্যাঁ, এটা হচ্ছে গলদা চিংড়ির পা হচ্ছে আপনার অটোটমি, মানে রিজেনারেটিভ। এটা মানে যে জিনিসের পা ভাঙলে সেই জিনিসটা আবার নিজে নিজে পুনরুদ্গমন হয়, সেখানে কোনো ক্ষতি নেই, সেখানে তার আরো ভালো হবে, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, গ্রোথটা বডির দিকে আসবে, ক্যানাবেলিজম হবে না, ম্যাটিং হবে না। ম্যাটিং না হলে তো আপনার পুরুষ মাছ নষ্টই হবে না। নষ্ট হবে না। ঠিক আছে, ঠিক আছে, বাড়াইতে পারে, এর জন্যই কাজ করতেছ। না, এটা মানে অলমেল যে বেড়েছে ওতে হবে না, এটা আপনার রিভার সোর্স পোনা লাগবে। সেটা আমাদের রিভার সোর্স হতে পারে, বা মানে এই যে মেকানিজম করা যে মাছ, এটা আমরা দেখছি 4 মাস পরে ওর অ্যান্টিবডি থেকে না, ওর এন্টিনা ব্রোকেন হয়ে যায়, ওর ক্যারাপাস আঁকা বাঁকা হয়ে যায়, রুস্টম উপরের দিকে উঠে যায়, নানাখানা তাল শুরু হয়। কিন্তু প্রথম খুব ভালো থাকে প্রথম 4 মাস পর থেকে ওর অ্যান্টিবডি লস, ও তখন আপনারা কনসেন্ট্রেটটা বলবে যে বটম খারাপ, হ্যান্ড খারাপ, হ্যান্ড খারাপ। তাহলে আমার নদীর মাছ যাচ্ছে মিশ্র দেওয়া রয়েছে, নদীর মাছ এবং বা মেদিনীপুর, এবং তার ভিতরে হয়তো অলমেল রয়েছে, কিন্তু অলমেল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো হচ্ছে না। তার মানে কি? তার মানে অলমেলের অ্যান্টিবডি কম, অ্যান্টিবডি লস করে যায়। ওটা করতে হলে বাগদার মতো একদম সুপার ইন্টেন্সিভ হতে হবে, না হলে ওইটা সম্ভব না। আর এখানে একটা সুবিধা আছে যে আপনি 120 দিন পরে ফিমেল তুলে আপনি গেরের খরচ তুলে নিয়ে আসতে পারতেছেন। ওখানে তো আমি 120 দিন পরে মাছ ধরতে পারতেছেন না, আপনার 7 মাস কালচার করা লাগতেছে। তো এখানে 4 মাস কালচার পরেই কিন্তু আপনার